দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার তেদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শীতকালীন দাঁতের সমস্যা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার কামরুন নাহার চৌধুরী ফ্যান্সি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার কামরুন নাহার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সান কলে। ধন্যবাদ আপনাকে। আমরা আজ কথা বলবো শীতকালে দাঁতের সমস্যা নিয়ে, এবং আমরা জানি শীতকাল আসলে দাঁতের সমস্যাটা কিছুটা বেড়ে যায়। দাঁতের শিরশির করা হোক, দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়া হোক, মুখের দুর্গন্ধ হোক, আর অনেক ধরনের সমস্যা কিন্তু হচ্ছে শীতকালে বেড়ে যায়। তো আপনার কাছে একটু জানতে চাই, শীতকালে আপনার কাছে রোগীরা কি কি সমস্যা নিয়ে আসে? আচ্ছা, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শীতকালে সাধারণত আমাদের কাছে আসে যে রোগীরা তাদের দাঁতের শিরশির ভাবটা বেড়ে যায়, এক। দেন হচ্ছে তাদের মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতাটা হয়, মুখে দুর্গন্ধ হয়, তারপর তাদের চোয়াল ব্যথা করে, এটা একটা কমপ্লেন নিয়ে আসে। অনেক সময় আসে যে তাদের অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, মানে এই জায়গাটা আমাদের লিপ ক্র্যাক হয়ে যায়, সেখান থেকে একটা আলসারেশন হয়ে যায়, পেইনফুল একটা আলসারেশন, সেটা নিয়ে আসে। তারপর হচ্ছে শীতকালে সাধারণত দেখা যায় যে নাইট গ্রাইন্ডিং বলে একটা ব্যাপার থাকে, ব্রুক্সিজম, এই ব্যাপারটা বেড়ে যায়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে শীতকালে সমস্যা নিয়ে আসে। তো প্রথম যে সমস্যাটা আপনি বললেন যে শিরশিরটা বেড়ে যায়, একটু শিরশির নিয়ে বা দাঁতের সেন্সিটিভিটি সেটা নিয়ে একটু কথা বলতে চাই, যে দাঁতের সেন্সিটিভিটিটা যখন বেড়ে যায় তার কারণগুলো কি কি থাকে এবং তার চিকিৎসাটা কি? আচ্ছা, শীতকালে আমাদের আর্দ্রতাটা অনেক কমে যায়, তো দেখা যায় যে আমাদের মুখে স্যালাইভা প্রোডাকশনটা কমে যায়, মুখটা ড্রাই হয়ে থাকে। দেখা যায় যে খুব সহজেই ব্যাকটেরিয়া এফেক্ট করে আপনার মুখে, তো আর এনামেল লস করে, যার কারণে যে কোনো ঠান্ডা বা যে কোনো গরম কিছু মুখে নিলেই অথবা ঠান্ডা বাতাসটা লাগলেও মুখে একটা শিশির অনুভূতি। আচ্ছা, একটু ক্লিয়ার করি, এনামেল লস করে বলতে হচ্ছে দাঁতের যে উপরের যে ভাগটা, যে লেয়ারটা সেটা ক্ষয় হয়, ক্ষয় হওয়ার ফলে ভেতরের যে ডেন্টিন সেকেন্ড লেয়ারটা সেটা এক্সপোজ হয়ে যায়, যার কারণে দাঁতের শিশির অনুভূতিটা হয়। আচ্ছা, এটা হচ্ছে শিরশির। তো দাঁতের শিরশির বা সেনসিটিভিটি হলে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন পেশেন্টদেরকে? সেটা হচ্ছে এটা হচ্ছে রোগী ভেদে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যদি আমরা দেখি যে শুধু এটা খুব মাইনর এনামেল লস হয়েছে, তো আমরা সেটা একটা প্রোটেকশন দিয়ে থাকি, এক ধরনের লিকুইড দিয়ে আমরা এনামেলটাকে, ডেন্টিনটাকে, এক্সপোজ ডেন্টিনটাকে আমরা কাভার আপ করে দিই, এক। দুই হচ্ছে আমরা সেন্সিটিভ কিছু পেস্ট থাকে, এই পেস্টগুলো আমরা পেশেন্টদেরকে একটু অ্যাপ্লাই করতে বলি, একটু আঙ্গুলের মাথায় নিয়ে সব দাঁতগুলোতে লাগিয়ে বসে থাকবে 2 থেকে 5 মিনিট, দেন ব্রাশ করবে, এটা দিনে 2 বার এভাবে করে থাকে। আর যদি কোনো সিরিয়াস কিছু হয়ে থাকে, দেন আমরা ফিলিংয়ে চলে যাই। আচ্ছা, অনেক পেশেন্ট তো এমনও কমপ্লেন করে থাকে যে হচ্ছে শিরশিরটা আসলে কোথা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না, বা কখনো ডান পাশে হয় কখনো বাম পাশে হয়। সেক্ষেত্রে আসলে কিভাবে আপনারা বোঝেন যে দাঁতের এই শিরশিরটা কোত্থেকে আসতেছে আসলে? আচ্ছা, শির ভাবটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যখন দেখা যায় যে শীতকালে খুব কমন একটা প্রবলেম থাকে যে উপরের মাড়ির দাঁতে শিরশির ভাব অথবা ব্যথা হয়। অ্যাকচুয়ালি উপরের মাড়ির দাঁতে শিরশির বা ব্যথার সাথে কিন্তু আরেকটা ব্যাপারটা সংযুক্ত থাকে, যেটা হচ্ছে যে কারো যদি সাইনোসাইটিস থাকে, কারো যদি সাইনাসের প্রবলেম থাকে, তখন সেখানে একটা প্রেশার ক্রিয়েট করে। শীতকালে সাধারণত ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায়, তো তখন দেখা যায় শুধু স্পেসিফিক উপরের মাড়ি পেশেন্ট আমাদেরকে এসে বলে যে আমাদের উপরের মাড়ির দাঁত ব্যথা করছে। তো আমরা তখন ক্লিনিক্যালি তাদেরকে দেখে আমরা কোনো কজ খুঁজে না পেয়ে, যদি আমরা না পাই, আমরা দেখি যে ওনার ঠান্ডার জাতীয় কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওনাকে সেভাবে আমরা সাজেস্ট করি। আচ্ছা, এবার একটু চলে আসি যে শীতকালে হচ্ছে মুখ শুকিয়ে যায়, অনেক বেশি মুখ শুকিয়ে যায়, পানি খেলেও হচ্ছে কিছুক্ষণ পর পর মুখ শুকিয়ে যাচ্ছে, এটার কারণ আসলে কি? এটা আমাদের আর্দ্রতাটা অনেক কমে যায়, যার কারণে আমাদের মুখের এনভায়রনমেন্টটা ড্রাই হয়ে যায়। তো মুখ যখন শুকিয়ে যায়, তো স্বাভাবিকভাবে সালাইভার প্রোডাকশন কম হলে ব্যাকটেরিয়া গ্রো করবে, এবং সেখান থেকে ক্যাভিটিস বা যেটা আমাদের দাঁতে পোকা ধরা বলে মানুষ, সেটা ডেভেলপ করে। তো ইন দ্যাট কেস আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনারা একটু একটু করে পানি খাবেন কিছুক্ষণ পর পর, সালাইভার প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা গাম ফ্রি লজেন্স খেতে বলি, যেটা মানে চাবালে আপনার সালাইভাটা আরো বেশি করে মুখে চলে আসতে থাকে।
আচ্ছা, তো এইগুলো হচ্ছে গিয়ে যদি মুখটা শুকিয়ে যায় মুখটা সেই ক্ষেত্রে শুকিয়ে হচ্ছে যায়। আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। আরেকটা প্রশ্ন আছে যে মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ হয়ে থাকে বিশেষ করে শীতের সময়, তো অনেকেই এটার জন্য হচ্ছে অনেক ধরনের মাউথ ওয়াশ ইউজ করে থাকেন, তারপরও হচ্ছে দুর্গন্ধটা থেকে যায়। তো মুখের দুর্গন্ধগুলোর কারণগুলো কি কি? আচ্ছা, মুখের দুর্গন্ধ শীতকালে সাধারণত আমাদের পানি খাওয়ার প্রবণতাটা কমে যায়, অনেকের ব্রাশ করার প্রবণতাটাও কমে যায়, যেহেতু ব্রাশ করতে গেলে কুলি করতে হবে, ঠান্ডা পানিটা ধরতে হবে, মুখের মধ্যে আমাদের খাবারগুলো জমে থাকে, জমে থেকে প্লাক সৃষ্টি হয়, সেখান থেকে মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি কখনো এরকম মুখে আমরা খুব বাজে গন্ধ ফিল করি, প্রথমেই আমরা একটা নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যাব। দেন ওখানে আমরা গিয়ে যদি দেখি তার মুখে অনেক প্লাক জমে আছে, ময়লা জমে আছে, আমরা সেটা স্কেলিং এর মাধ্যমে রিমুভ করব। আর হচ্ছে আমরা একটু সকাল এবং রাতে দাঁত ব্রাশ করার পরে আমরা মাউথ ওয়াশ ব্যবহার করব, অথবা বাসায় যদি থাকে হালকা কুসুম গরম পানির সাথে লবণ মিক্স করে আমরা প্রতিবার খাবারের পর কুলি করে ফেলবো। আচ্ছা, আমরা কথা বলছিলাম এতক্ষণ আসলে কেন মুখ শুকিয়ে যায়, মুখ থেকে দুর্গন্ধ হয়, এই সকল বিষয়। এবার একটু জানতে চাই, যখন এই ধরনের সমস্যা হয় দেখা যায় সাধারণত যে রোগীরা রয়েছেন তারা নিজে থেকেই হচ্ছে বাজারে গিয়ে কিছু মাউথ ওয়াশ কিনে নিয়ে চলে আসেন। তো এই যে মাউথ ওয়াশ সিলেকশনের যে বিষয়টা, এটা আসলে নিজে থেকে করাটা ঠিক নাকি এটার জন্য ডাক্তারের পরামর্শটা দরকার আছে? না, এটা অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ দরকার আছে, কারণ মাউথ ওয়াশ বিভিন্ন কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস মিক্স থাকে, কোনটা কার জন্য প্রযোজ্য সেটা একজন ডাক্তারই ভালো বলতে পারবে। সাধারণত অ্যালকোহল ফ্রি যে মাউথ ওয়াশগুলো পাওয়া যায় সেগুলো আমরা রোগীদেরকে ব্যবহার করতে বলি, আর ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ থাকে কিছুটা, বাট এটা টোটালি ডিপেন্ড করে আপনার ডক্টর কি সাজেস্ট করছে। এটা কখনোই নিজে থেকে আমি গিয়ে র্যান্ডমলি আমি একটা নীল কালার বা হলুদ কালার একটা বোতল দেখে মাউথ ওয়াশ ফ্লেভার দেখে কিনে নিয়ে চলে আসলাম এবং আমরা দিনের পর দিন সেটা ব্যবহার করলাম, সেটা ঠিক না, বরং এতে দাঁতের ক্ষতি হয়, দাঁতের এনামেলের একটা প্রভাব পড়ে, এনামেল লস হয়। সো সেটা একদমই করা উচিত না। যেটা আমরা করতে পারি মাউথ ওয়াশের অল্টারনেটিভ, ওই যে আমি হোম রেমেডি, যেটা হালকা কুসুম গরম পানির সাথে লবণ মিক্স করে প্রতিবার খাবারের পর অথবা দিনে 2 বার কুলি করে ফেলতে পারি। আর প্রতিবার খাবারের পর আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট পানি দিয়ে গার্গেল করে আমি ফেলে দিলাম, মুখটা ক্লিন করে ফেলে। থাকলো। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি ডাক্তার কামরুন নাহার, সেটা হচ্ছে যে মাউথ ওয়াশের পরবর্তীতে মানুষ আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে কি মাউথ স্প্রে। অনেক ধরনের মাউথ স্প্রে পাওয়া যায়, যেহেতু আমরা মুখের দুর্গন্ধ নিয়ে কথা বলছি, ড্রাইনেস নিয়ে কথা বলছি, তো এই মাউথ স্প্রেটা কি আসলে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে ডাক্তাররা কি বলছেন? হ্যাঁ, মাউথ স্প্রে আপনি একটা সার্টেন লিমিট রেখে ইউজ করতে হবে। আপনি সব সময় আপনি পকেট নিয়ে ঘুরলেন, একটু পরপর স্প্রে করলেন, এটাতে অনেক সময় দেখা যায় কি এত বেশি স্প্রে করার ফলে জিভে এক ধরনের ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এসে বলে যে আমি খেতে গেলে আমার মুখ জ্বালা পোড়া করছে বা পেইন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এত ঘন ঘন স্প্রেটা না ইউজ করে একটা স্পেসিফিক টাইমে লিমিটেড ইউজের মধ্যে থাকলে। এবং সেই মাউথ স্প্রেতেও কিন্তু কিছু ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে ইউজের ব্যাপারে, যে কতবার ইউজ করা যাবে আসলে সেই বিষয়ে। আচ্ছা, খুব সুন্দর কিছু উত্তরগুলো আপনার কাছ থেকে নিলাম। এবার আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে মুখে কিছু ঘা হয়, বিশেষ করে শীতের সময়টাতে দেখা যায় যেটাকে ডাক্তারি ভাষায় হয়তো অ্যাপথাস আলসার বলে থাকি, বা আমরা যদি সাধারণ ভাষায় বলি মুখে ঘা, গালে ঘা হয়ে থাকে, ঠোঁটের দিকে কিছু ঘা হয়। এবং এই ঘাগুলো যখন হয় তখন এটা প্রায় 5-6 দিন, অনেক দিনই থাকে অনেকের ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে 7-8 দিনের মতো থাকে, কিছু খাবার খেতে গেলে জ্বালাপোড়া করে। তো এই ঘাগুলো আসলে কেন হয়ে থাকে এবং এটার চিকিৎসাটা আপনারা কি দেন? আচ্ছা, ঘাগুলো হয়ে থাকে প্রথমত যে ড্রাই ওয়েদারের কারণে আমাদের মুখটা শুকিয়ে যায়, ঠোঁটটা শুকিয়ে যায়। আমরা যদি প্রপার কেয়ার না করি, পানি না খাই একটু পরপর, অথবা ডিহাইড্রেটেড হয়ে যাই, বা মুখে যদি আমরা ভ্যাসলিন বা অন্য কোনো লিপ বাম ইউজ না করি, তখন দেখা যায় যে লিপে বা অ্যাঙ্গেল অফ দ্য মাউথে একটা ক্র্যাক হয় বা মুখে ঘা হয়। তো তখন সেটা যখন আমরা খাবার গ্রহণ করি তখন সেটা একটা জ্বালা পোড়া তৈরি করে, পেইন ক্রিয়েট করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে, অথবা আরেকটা জিনিস হয় যে শীতকালে সাধারণত স্ট্রেস বেড়ে যায়। এখন এটা বাড়ে হচ্ছে গিয়ে কারণ আমরা ডে লাইটটা আমরা খুব কম সময়ের জন্য পাচ্ছি, সানলাইটের এক্সপোজারে আমরা খুব কম যাচ্ছি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে আমাদের। সো দেখা যায় যে একটু স্ট্রেস বেড়ে যায়। তো সেক্ষেত্রে স্ট্রেসফুল কন্ডিশনেও কিন্তু মুখে এক ধরনের ঘা হয়। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা অ্যাপথাস আলসার যেটা বলে থাকি আমরা, বা অন্য ঘাগুলো,
তো দেখা যায় যে সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু ওই সময়টায় একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন আমরা একটু দিনে 10 থেকে 15 মিনিট আমরা একটু সানলাইটে যাব, যে সময়টা সকাল 7টা থেকে 9টার মধ্যে অথবা বিকেল 4:30টার পর, ওই সময়টা আমরা একটু সানলাইটে যাব। আর আমরা একটু নিউট্রিশন যেন আমাদের ঠিক থাকে, ব্যালেন্স থাকে, আমরা প্রপার ফুডটা খাবো। শীতকালে দেখা যায় আমাদের চা কফি খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, তো ওই সুগারটা আমাদের মুখে লেগে থাকে, তো দেখা যায় প্রপারলি ক্লিন করা হয় না, সেখান থেকেও কিন্তু সেগুলো জমেও কিন্তু মুখে এক ধরনের আবরণ পড়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো অ্যাপথাস আলসারটা যখন হয়ে যায়, তো যেটা বললেন যে কতগুলো কারণগুলো বললেন, তো এটার পর আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? অ্যাপথাস আলসার হলে আমরা সাধারণত এক ধরনের অয়েনমেন্ট ব্যবহার করতে বলি রোগীকে। সেই অয়েনমেন্ট বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা কিনতে তারা ওখানে লাগায় 2 থেকে 3 বার করে প্রতিদিন। এটা সাধারণত 7 দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। এবং আমরা রোগীদেরকে বলে থাকি যে আপনারা ওই সময়টায় যে কোনো স্পাইসি ফুড, অতিরিক্ত গরম খাবার, এগুলো যেন অ্যাভয়েড করলে মোটামুটি এটা 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আচ্ছা, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন, সেটা হচ্ছে ভিটামিন ডির একটা ডেফিসিয়েন্সি হয় শীতের সময়, আরেকটা বললেন যে হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস এবং ভিটামিন ডি, এটা দুটারই যদি ঘাটতি হয়, তা দাঁতের অন্যান্য সমস্যাগুলো কি এটা বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, আপনার স্ট্রেসফুল কন্ডিশনে আপনার দেখা যায় যে আপনি ব্রুক্সিজম ডেভেলপ করে, দাঁত কিটমিট একটা ভাব তৈরি করে ঘুমের মধ্যে, যে আমরা যেটা বলে থাকি দাঁত কিটমিট করে, মানে এটা টিথ ক্লিনজিং ওটা হয়। তো তারপরে হচ্ছে গিয়ে আপনার মুখে স্যালাইভার প্রোডাকশনটা কমে যায়, তো সেখান থেকে আলটিমেটলি ওটা আপনার গাম এফেক্ট করবে, আপনার দাঁত এফেক্ট করবে, আপনার ওভারঅল ওরাল কন্ডিশনটাকে ওটা এফেক্ট করে। আচ্ছা, তো সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যাতে আমাদের বডিতে ভিটামিনের যেন কোনো ডেফিসিয়েন্সি না থাকে, এবং আমাদের খাবারটা আমরা প্রপার নিউট্রিশনটা যেন আমরা পাই, এবং প্রপারলি যাতে ঘুম হয়, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। ডাক্তার কামরুন নাহার চৌধুরী, আমরা হচ্ছে এতক্ষণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন প্রথম দিকে আপনি একটা বিষয় বলেছিলেন যে শীতকালে আসলে চোয়ালের ব্যথাটা কিছুটা বেড়ে যায়। তো শীতকালে আসলে কেন চোয়ালের ব্যথাগুলো বেড়ে যায়, সেই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের চোয়ালের যে টিএম জয়েন্ট আমরা বলি, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই জয়েন্টে সাধারণত এক ধরনের ব্যথা হয় যেটা কিনা কানের সামনে। তো শীতকালে সাধারণত দেখা যায় যে এই ব্যথাটা নিয়ে অনেকেই আসে, কমপ্লেন করে। তো যেটা হয়, ঠান্ডাতে আমাদের একটু জ মাসেলগুলা অতিরিক্ত টাইট হয়ে যাওয়ার কারণে অনেক সময় একটা প্রেশার পড়ে। হ্যাঁ, তো তখন তো দেখা যায় যে একটা ব্যথা অনুভব হয় চোয়ালে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলে থাকি যে আপনারা যখন বের হবেন তখন আপনারা স্কার্ফ দিয়ে বা মাফলার দিয়ে আপনি মুখটা ঢেকে রাখবেন। এটাতে আপনার দুটো কাজ হবে। এক হচ্ছে আপনার জ মাসেলটাও প্রোটেক্ট থাকবে, আপনার মুখে হা করে নিঃশ্বাস নিলেও আপনার সেটা প্রোটেক্ট থাকতেছে বাইরের এনভায়রনমেন্ট থেকে, মুখটা ড্রাই হচ্ছে না আপনার। আর হচ্ছে আমরা ওয়ার্ম কম্প্রেশন দিতে বলি, হালকা কুসুম গরম পানির মধ্যে আমরা একটা সুতির বা একটা ছোট রুমাল ভিজিয়ে সেটা চিপে আমরা 30-40 সেকেন্ডের মতো করে আমরা 2 জয়েন্টের মাঝখানে আমরা তাদেরকে শেক দিতে বলি। এটা মোটামুটি 10-15 মিনিট দিনে 2 বার করে শেক দিলে এই ব্যথাটা চলে যায়। আচ্ছা, এরপর হচ্ছে এটার যদি ব্যথা না যায় সেক্ষেত্রে তার পরবর্তীতে কি কি ট্রিটমেন্ট রয়েছে? আচ্ছা, যদি ব্যথা না যায় সেক্ষেত্রে আমরা এক্সরে করি যে ওই জয়েন্টে আর ফার্দার কোনো প্রবলেম আছে কিনা। সেটা সাধারণত একটু অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে যাই আমরা। তো আগে আমরা একটা রিজনটা বের করি। অনেক সময় দেখা যায় যে আমাদের উপরের আক্কেলমারি দাঁত যেগুলো থাকে সেগুলা ভেতরে রয়ে যায়, ইম্প্যাক্টেড মোলার বলে থাকি আমরা, 3rd মোলার। তো যদি ওই ধরনের কেস থাকে তাহলে আমরা সেটা সার্জারি করে ফেলে দেওয়ার আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে, জয়ের কাছাকাছি জয়েন্টের কাছে। আচ্ছা, এবার একটু চলে আসতে চাচ্ছি, যেহেতু দাঁতের কথা চলে আসলো, দাঁত ফেলার কথা চলে আসলো, তাহলে একটু আমরা দাঁত ফেলা নিয়ে কথা বলি, বা এক্সট্রাকশন যেটাকে আপনারা বলে থাকেন, দাঁত ফেলে দেওয়া। তো দাঁত ফেলে দেওয়া নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের ধারণা থাকে। তবে আমরা এখানে আজকে জানতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে দাঁত ফেলে দেওয়ার পরবর্তীতে কি কি করণীয়, সেটা একটু জানতে চাই। অনেকে বলেন যে দাঁত ফেলে দিয়েছে তারপরও আমার ব্যথা যায়নি, সেটার কারণটা কি আসলে? আচ্ছা, আমি প্রথমে আসি দাঁত ফেলার পরে করণীয়। তো দাঁত ফেলার পরে সাধারণত আমরা একটা তুলা অথবা গজ দিয়ে আমরা একটা প্রেশার প্যাক দিয়ে থাকি, যেটার কারণে আমাদের ব্লিডিংটা কন্ট্রোল হয়। তো সেটা সাধারণত আমরা বলি পেশেন্টকে 1 ঘন্টা মুখে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, দেন আপনি সেটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর ফার্দার কোনো কটন, অনেকে আছে খুব
অতি উৎসাহী হয়ে বাসায় গিয়ে আবার কটন দেয়, বাট সেটা দেয়া যাবে না। আচ্ছা, সেটা কোনোভাবেই করা যাবে না। ডাক্তার যে কটনটা দিয়ে পাঠিয়েছেন সেই কটনটাই সেটাই মুখে রাখতে হবে এবং সেটা ফেলে দিতে হবে। ফার্দার কোনো কটন আবার নিজে থেকে দেওয়া যাবে না। দেন হচ্ছে 24 ঘন্টা জোরে কুলি করা যাবে না, জোরে থুতু ফেলা যাবে না, তারপর গরম কিছু খাওয়া যাবে না। এবং দাঁত ফেলার পরে যে কটনটা যখন আমরা ফেললাম, যদি পেশেন্টের ঠান্ডার কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা পেশেন্টকে বলি যে যেই পাশে দাঁতটা ফেলা হয়েছে ওই পাশে আপনি একটা আইসক্রিম খাবেন। ওই ঠান্ডাটা আপনার ব্লিডিংটাকে আরও কন্ট্রোল করবে, একটু রিলিফ দিবে। আর হচ্ছে কারো যদি পান জর্দা খাওয়ার অভ্যাস থাকে বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে 24 ঘন্টার জন্য সেটা অন্তত বন্ধ রাখতে হবে। আর অনেকে আমরা কিউরিওসিটি নিয়ে দেখি যে জায়গাটা ফাঁকা, একটু জিভ দিয়ে নেড়ে চেড়ে জায়গাটা দেখে অনেকে। তো আমরা এই জিনিসগুলো আমরা করতে না করি, বা আয়নার সামনে দাঁড়িয়ে বড় করে হা করে ওনারা দেখার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আমরা না করি যেন ওই জায়গাটার থেকে ফার্দার কোনো ব্লিডিং না হয়, রেস্ট থাকে। আচ্ছা, আরেকটা কথা যে এই যে হা করে দেখার বিষয় বললেন, কিন্তু অনেকের দাঁত ফেলার পর হা করতে পারেন না, এটাও কিন্তু হয় যে ঠিকমতো হা করতে পারছেন না। আবার অনেকে ভয়ের কারণে হচ্ছে 2-3 দিন হা করে থাকেন না, হা করছেন না, ওই পাশ থেকে খাচ্ছেন না। তো এটা করলে পরবর্তীতে কি কোনো ধরনের প্রবলেম হয়? আচ্ছা, দাঁত ফেলার পরে এটা একটা কমপ্লিকেশন যে আমাদের পেশেন্টের হা লিমিট হয়ে যায়, মুখটা খুলতে পারছে না। আচ্ছা, সেটা যেটা হয় সাধারণত সেটা হচ্ছে গিয়ে ওনার জ মাসেলগুলোতে কিছু পরিবর্তন আসে। উনি ঠিকমতো আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিই সেগুলো হয়তো রোগী কোনো কারণে ফলো করতে পারে না। 1, 2 হচ্ছে 24 ঘন্টা আমরা তাদেরকে একটু নরম খেতে বলি, শক্ত খাবার যেন না খায়, এবং 24 ঘন্টা পর থেকে হালকা কুসুম গরম পানির সাথে লবণ মিক্স করে কুলি করবে, প্রতিবার খাবারের পর কুলি করবে। কোনো কারণে যদি এই জিনিসগুলা সে না মানে তাহলে যেটা হয়, ওই যে আমরা দাঁতটা ফেললাম ওখানে যে সকেটটা, যে খালি জায়গাটা আছে সেখানে খাবারগুলো গিয়ে জমে থাকে, এবং জমে গিয়ে সেখানে আমাদের যে হিলিং প্রসেসটা থাকে সেটাকে ডিলে করে, যেটা কিনা পরবর্তীতে আমাদের এক ধরনের কমপ্লিকেশন তৈরি হয়। দাঁত ফেলার কয়েকদিন পর পেশেন্ট এসে বলে ওই জায়গাটা থেকে ব্যথা, দাঁত ফেলার পরও ওই জায়গাটা থেকে ব্যথা। এই ব্যাপারটাকে বলা হয় আসলে ড্রাই সকেট, মানে ওই সকেটটা আপনার কোনোভাবেই সেটা হিল হলো না, ভরলো না, সেটা ফাঁকা হয়ে থাকলো। এটা জাস্ট খাবারটা ওখানে ডিপোজিট হয়ে থাকার কারণে এই কমপ্লিকেশনটা তৈরি হয়। আচ্ছা, তো এটা খুব সুন্দর করে প্রথমে একটু আপনাকে ধন্যবাদ জানাই এটার জন্য যে খুব সুন্দর করে বিশ্লেষণ করে বললেন যে দাঁত ফেলার পর আসলে কি করণীয়, যেটা আসলে আমরা একটু স্কিপ করে যাই। যে আসলে দাঁত ফেলার পরবর্তীতে যদি ব্যথা 2-1 দিন না থাকে তখন চিন্তা করি যে আসলে দাঁত তো ফেলে দিয়েছে এখন তো ঠিক আছে, তবে 2-3 দিন পরে গিয়েও কিন্তু ব্যথা শুরু হতে পারে যদি আমরা এই পরামর্শগুলো না মেনে চলি। এবার দাঁত ফেলে দেওয়ার বিষয় নিয়ে আমরা যখন জানতে চাচ্ছিলাম আপনার কাছে, দাঁত না ফেলে দিয়ে আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন? দাঁত না ফেলে দিয়ে আমরা যেটা করি, ফিলিং করে আমরা দাঁতটাকে। দেন হচ্ছে যদি ফিলিংয়ের পর্যায়ে না থাকে, ক্যাভিটি যদি ডিপ থাকে, তাহলে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টে যাই। রুট ক্যানেল ট্রিটমেন্ট করে পরবর্তীতে আমরা ক্রাউন বা যদি মাল্টিপল কেসে ব্রিজ করে আমরা সেই দাঁতগুলোকে সেভ করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে ক্রাউন বা ক্যাপ যেটা আমরা বলি, তো অনেক হয়তো আপনার কাছে রোগীরা এসে বলেন যে রুট ক্যানেল করেছি, ব্যথা চলে গিয়েছে, তাহলে ক্যাপ করার কি দরকার? আচ্ছা, ক্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি দাঁতের প্রোটেকশন। আমরা যখন রুট ক্যানাল করি, আমরা দাঁতের মধ্যে একটা হোল তৈরি করি, দাঁতের অনেকখানি স্ট্রাকচার তখন লস হয়, তখন দাঁতের ভেতরটা একটুখানি উইক হয়ে থাকে। ক্যাপটা হচ্ছে কি দাঁতের প্রোটেকশন, এবং আমরা যখন আমাদের দাঁতে আমরা কামড় দিই, প্রপার বাইটটা যেন পড়ে। হ্যাঁ, আমরা দেখা যায় অনেক সময় আমরা রুট ক্যানেল করি, দাঁতের অনেক অংশ ভেঙে থাকে, পেশেন্ট আসে, ক্রাউন মানে দাঁতের যে উপরীয় ভাগ অংশটা অর্ধেক ভাঙা থাকে, তো স্ট্রাকচারটা প্রপার থাকে না, আমরা যে প্রপার বাইটটা দিচ্ছি বাইটটা পড়ছে না। তো সেক্ষেত্রেও কিন্তু আমার একটা মুখের একটা ওরাল এনভায়রনমেন্টের প্রপার স্ট্রাকচার মেইনটেইনের জন্য আমার ক্যাপটা করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, ছোট্ট করে একটু জানতে চাই আপনার কাছে যে দাঁতে ক্যাপ করে ফেলেছি, দাঁতে রুট ক্যানাল করে ফেলেছি, তাহলে তো এখন আমি হাড় খেতেই পারি, মাংসের হাড়গুলো খেতেই পারি, তাহলে আসলে কি মাংসের হাড় খাওয়া যাবে? না, খাওয়া ছোট করে, হ্যাঁ, মাংসের হাড় যেটা মুরগির নরম যে হাড়টা সেটা খেতে পারবেন, কিন্তু শক্ত হাড় খেতে গেলে যেটা হবে আপনার ক্যাপের যে উপরি ভাগটা, যেটাকে পোর্সিলিন বলে, সে পোর্সিলিন সাদা অংশটা ভেঙে যাবে, বা ক্যাপ সামহাউ ভেঙে যায়, দাঁতও তো ভেঙে যেতে পারে, দাঁতও ভেঙে যায়, অনেক সময় দাঁতও ভেঙে আসে। তো সেটা যেহেতু এত কষ্ট করে একটা প্রসিডিওরের মধ্যে গেলেন, সেই জিনিসটা যেন নষ্ট না হয়, মেনটেন করার জন্য আপনাকে একটু এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করে সকল বিষয়গুলো বললেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার কামরুন নাহার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।